ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ দেশবাসীর কাছে একটি অদ্ভুত আবেদন রাখলেন। তিনি বললেন, অন্তত 1 বছরের জন্য আপনারা সোনা কেনা বন্ধ রাখুন। সাধারণ মানুষের কাছে এটা নিছকই একটি আর্থিক পরামর্শ বলে মনে হয়েছিল, কিন্তু এই একটিমাত্র স্টেটমেন্টের কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের রাজনীতিতে এক অভাবনীয় ভূকম্পন শুরু হয়। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএর দিকে বিরোধী শিবিরের তাবড় তাবড় নেতারা হঠাৎ করেই নিজেদের সমর্থন জানাতে শুরু করেন। সোনার সাথে বিরোধী রাজনৈতিক নেতাদের এই আকস্মিক ডিগবাজির সম্পর্ক কী? বাস্তব হলো, গত 75 বছর ধরে ভারতের অর্থনীতির গভীরে লুকিয়ে থাকা একটি ডার্ক ইকোসিস্টেম বা শ্যাডো মার্কেটের ওপর এটি ছিল একটি নিখুঁত সার্জিক্যাল স্ট্রাইক। সাউথ মুম্বাইয়ের অন্ধকার প্রকোষ্ঠে বসে থাকা মাত্র 50 থেকে 60 জনের একটি কার্টেল, যারা ভারতের সোনার বাজারকে নিজেদের হাতের মুঠোয় রেখেছিল, তাদের অর্থনৈতিক অক্সিজেন সাপ্লাই রাতারাতি কেটে দেওয়া হয়েছে। নমস্কার, আমি সুশোভন, আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা কোনো কাল্পনিক গল্প বা পলিটিক্যাল রিউমার নিয়ে আলোচনা করব না। আজ আমরা কথা বলবো জিওপলিটিক্স এবং ইকোনমিক ওয়ারফেয়ার নিয়ে। কিভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক ইকোসিস্টেম দশকের পর দশক ধরে ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে ধ্বংস করে আসছিল, এবং কিভাবে বর্তমান ভারত সরকার এক মাস্টার স্ট্রোকের মাধ্যমেই সেই সিন্ডিকেটকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। আজ আমরা সেই নিটোল বাস্তবের বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই ফিনান্সিয়াল অ্যানালিসিস আপনার চোখ খুলে দেবে। ভারত সারা বিশ্বের মধ্যে সোনার দ্বিতীয় বৃহত্তম বাজার। আমরা প্রতি বছর টন টন সোনা কনজিউম করি, কিন্তু সবথেকে বড় সত্যটি হলো, ভারত নিজের মাত্র 1% সোনা উৎপাদন করে। বাকি 99% সোনা আমাদের আমদানি বা ইম্পোর্ট করতে হয়। এখন প্রশ্ন হলো, এই সোনা বিদেশ থেকে আনে কে? আপনার পাড়ার পরিচিত জুয়েলার কি সরাসরি দুবাই বা সুইজারল্যান্ডের রিফাইনারি থেকে সোনা কিনতে পারে? একদমই নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের নিয়মানুযায়ী শুধুমাত্র 17টি অনুমোদিত ব্যাংক বিদেশ থেকে সোনা বা রূপো আমদানি করতে পারে। এখানেই শুরু হয় আসল খেলা। এই ব্যাংকগুলো যখন আন্তর্জাতিক বাজার থেকে সোনা কিনে ভারতের মাটিতে নিয়ে আসে, তখন তারা সরাসরি কোনো সাধারণ জুয়েলারকে সেই সোনা বিক্রি করে না। এই সাপ্লাই চেন কন্ট্রোল করে সাউথ মুম্বাইয়ে বসে থাকা 50 থেকে 60 জন ডিলারের একটি অত্যন্ত শক্তিশালী সিন্ডিকেট বা কার্টেল। গত 75 বছর ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই সিন্ডিকেট সিস্টেম তৈরি হয়েছে। ভারতের 140 কোটি মানুষের সোনার ডিমান্ড এবং সাপ্লাইয়ের পুরো নিয়ন্ত্রণ এই মুষ্টিমেয় কিছু মানুষের হাতে। এরা এতটাই ক্ষমতাবান যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম যাই থাকুক না কেন, ভারতের অভ্যন্তরীণ বাজারে সোনার দাম কত হবে সেটা এরাই আর্টিফিশিয়ালি ম্যানিপুলেট করে। এই ডিলাররা নিজেদের মর্জি মাফিক বাজারে সোনার কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়। এরা কোনো সাধারণ ব্যবসায়ী নয়, এরা হলো পলিটিক্যাল ব্ল্যাকার্স, যারা বিরোধী দলগুলোর ফান্ডিংয়ের অন্যতম প্রধান উৎস। এই শ্যাডো মার্কেট এতটাই গভীরে শিকড় গেড়েছে যে এদের ইশারাতেই বিগত দিনে সরকার গড়া এবং ভাঙার মতো ঘটনা ঘটেছে। আন্ডারওয়ার্ল্ড এবং গ্লোবাল মাফিয়াদের সাথে এদের ডাইরেক্ট কানেকশন রয়েছে। এই কার্টেলের কাজের পরিধি কতটা ভয়ঙ্কর তা বুঝতে হলে আমাদের একটা মেগা স্ক্যামের দিকে নজর দিতে হবে। ভারতের কর্পোরেট ইতিহাসে একে বলা হয় বিগেস্ট স্টক ম্যানিপুলেশন। আপনারা এখন স্ক্রিনে দ্য নিউজ মিনিটের আর্টিকেলের স্ক্রিনশট দেখছেন। এর হেডলাইনে লেখা আছে, ₹15.15 lakh crore আন্ডার কোয়েশ্চেন, সেবি's শকিং অ্যালিগেশন এগেনস্ট রাজেশ এক্সপোর্ট। আর সেবি ইতিমধ্যেই এই কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। রাজেশ এক্সপোর্টস নামের একটি কোম্পানি, যারা মূলত জামা কাপড় বা গার্মেন্টস এক্সপোর্টের ব্যবসা দিয়ে শুরু করেছিল, তারা হঠাৎ করে সুইজারল্যান্ডে গিয়ে একটি গোল্ড রিফাইনারি কিনে নেয়। এরপর তারা দাবি করতে শুরু করে যে তারা বিপুল পরিমাণে সোনা রিফাইন করছে, কিন্তু আসল ম্যাজিকটা হলো ব্যালেন্স শিট। আর এই সোনার ভ্যালুয়েশনকে আর্টিফিশিয়ালি বাড়িয়ে তাদের কোম্পানির ভ্যালুয়েশন প্রায় 15 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়া হয়। এটি কোনো বাস্তব সম্পদ বা লিকুইড ক্যাশ ছিল না। একে ফাইন্যান্সের ভাষায় বলা হয় ফ্যান্টম ভ্যালুয়েশন বা অদৃশ্য সম্পদ।
এরপর এই বিশাল ভ্যালুয়েশনের ব্যালেন্স শিট নিয়ে তারা ভারতের বিভিন্ন ব্যাংকের কাছে যায় এবং হাজার হাজার কোটি টাকার কর্পোরেট লোন স্যাংশন করিয়ে নেয়। ব্যাংক দেখে যে কোম্পানির 15 লক্ষ কোটি টাকার অ্যাসেট আছে, তাই লোন দিতে কোনো সমস্যা নেই। কিন্তু লোন পাওয়ার পর সেই টাকা দিয়ে কি করা হলো? সেই টাকা সরাসরি চলে গেল স্টক মার্কেটে, নিজেদের শেয়ার নিজেরাই কিনে দাম বাড়ানো হলো এবং প্রফিট বুক করে ব্যাংকের সামান্য ইন্টারেস্ট মিটিয়ে দেওয়া হলো। বাকি যে বিপুল পরিমাণ টাকা লাভ হলো সেটিতে যাতে ইনকাম ট্যাক্স না দিতে হয় তার জন্য খাতায় কলমে ভুয়ো খরচের হিসাব দেখিয়ে পুরো টাকা সিস্টেম থেকে ক্যাশে বের করে নেওয়া হলো। এটি কোনো একজন সাধারণ ব্যবসায়ীর কাজ হতে পারে না। এই পুরো মানি লন্ডারিং চক্রটির নেপথ্যে ছিল সাউথ মুম্বাইয়ের সেই কার্টেল এবং তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকরা। এরা এইভাবেই দেশের ব্যাংকিং সিস্টেমকে ব্যবহার করে নিজেদের পকেট ভরছিল এবং সেই কালো টাকা পলিটিক্যাল ফান্ডিংয়ে ব্যবহার করছিল। এখন আপনারা ভাবতে পারেন সরকার কেন এতদিন এদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয়নি। কারণ এই সমস্যাটি শুধু দুর্নীতির মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা সরাসরি ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং জিওপলিটিক্সের সাথে জড়িয়ে গিয়েছিল। আপনারা এখন স্ক্রিনে নিউজ লন্ড্রির আর্টিকেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। সেখানে হেডলাইনে লেখা আছে, দ্য রিয়েল রিজন পিএম মোদি ওয়ান্টস টু স্টপ বাইং গোল্ড। এই নিউজ রিপোর্টটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আসল ঘটনাটি কী। যখন ওই 17টি ব্যাংক বিদেশ থেকে সোনা আমদানি করে তখন তাদের পেমেন্ট কিন্তু ভারতীয় টাকায় হয় না, তাদের পেমেন্ট করতে হয় ডলার বা ইউএস ডলারে। ভারত সরকার অনেক কষ্ট করে দেশের উন্নতির জন্য ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল কেনার জন্য এবং ডিফেন্স ইকুইপমেন্ট কেনার জন্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা ডলার সঞ্চয় করে রাখে। কিন্তু এই কার্টেল বাজারে আর্টিফিশিয়ালি ডিম্যান্ড তৈরি করে ক্রমাগত সোনা ইম্পোর্ট করাচ্ছিল, যার ফলে কি হচ্ছিল, আমাদের দেশের কষ্টার্জিত ডলার রিজার্ভ হু হু করে দেশের বাইরে চলে যাচ্ছিল। ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি মারাত্মক আকার ধারণ করছিল এবং আন্তর্জাতিক বাজারে ডলারের তুলনায় ভারতীয় রুপির পতন হচ্ছিল। দেশের ইকোনমিকে ভেতর থেকে উইপোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছিল এই ইকোসিস্টেম। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল সবসময় চেয়ে এসেছে ভারতের অর্থনীতি যেন পরোক্ষভাবে তাদের কন্ট্রোলে থাকে। তারা জানতো যে সরাসরি সরকারকে আক্রমণ করে লাভ নেই, তাই তারা সিস্টেমকে হাইজ্যাক করে রেখেছিল। এই কারণেই তারা দম্ভ করে বলতো যে সরকার বদলালেও সিস্টেম তাদের হাতেই আছে। ভারত যখন বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি হয়ে গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার দৌড়ে এগোচ্ছে, তখন দেশের ভেতরে বসে থাকা এই ইকোসিস্টেম হিটম্যানরা দেশের ট্র্যাজেডি ফাঁকা করে দিচ্ছিল। এটা শুধু সাধারণ কোনো ব্ল্যাক মার্কেট ছিল না, এটা ছিল ভারতের ফিনান্সিয়াল সোল বা আর্থিক আত্মাকে ধ্বংস করার এক নিরবিচ্ছিন্ন ষড়যন্ত্র। ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজিক অ্যাডভাইজাররা এই পুরো ব্লুপ্রিন্টটি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন। তারা জানতেন শুধুমাত্র পুলিশ বা ইডি দিয়ে রেইড করে এই 75 বছরের পুরনো ইকোসিস্টেম ভাঙা সম্ভব নয়। এদের মারতে হবে এদের নিজেদের মাঠেই। আর এখানেই আসে সেই চরম মাস্টার স্ট্রোক। প্রধানমন্ত্রী যখন দেশবাসীকে বললেন 1 বছরের জন্য সোনা কেনা বন্ধ রাখুন, সেটি কোনো সাধারণ অনুরোধ ছিল না, এটি ছিল সাউথ মুম্বাইয়ের কার্টেলের কফিনে শেষ পেরেক পোতার সিগন্যাল। সাধারণ মানুষ যখন সোনা কেনা কমালো তখন ডিম্যান্ড পড়ে গেল। ডিম্যান্ড কমায় ব্যাংকগুলো সোনা ইম্পোর্ট করা কমিয়ে দিল, ফলে দেশের ডলার দেশের ভেতরেই সুরক্ষিত রইল এবং ওই ডিলারদের টাকার সাপ্লাই পুরোপুরি বন্ধ হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়। সরকার জানতো ডিম্যান্ড আবার বাড়লে এরা আবার সক্রিয় হবে, তাই এদের চিরতরে মুছে ফেলার জন্য ভারত সরকার এক ঐতিহাসিক পদক্ষেপ নিল। আপনারা এখন স্ক্রিনে পিআইবির আর্টিকেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এখানে হেডলাইনে লেখা আছে, লঞ্চেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ন এক্সচেঞ্জ। গুজরাটের গিফট সিটিতে সরকার তৈরি করল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ন এক্সচেঞ্জ বা IIBX। এটি ঠিক শেয়ার বাজারের মতো একটি ট্রান্সপারেন্ট এবং রেগুলেটেড প্ল্যাটফর্ম। এখন থেকে কোনো জুয়েলার বা সংস্থাকে সোনা কিনতে হলে আর সাউথ মুম্বাইয়ের ওই মাফিয়া ডিলারদের দরজায় হাত পাততে হবে না। তারা সরাসরি এই স্টক এক্সচেঞ্জের মতো প্ল্যাটফর্মে গিয়ে স্বচ্ছ ভ্যালুয়েশনে সোনা কিনতে পারবে। এর ফলে পুরো পাওয়ার ডাইনামিক্স চেঞ্জ হয়ে গেল। এই 60 জন ডিলার যারা এতদিন পর্দার আড়ালে বসে প্রাইস ঠিক করত, তাদের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জের হাতে তুলে দেওয়া হলো। এই পদক্ষেপের মাধ্যমে কার্টেলটিকে পুরোপুরি বাইপাস করে দেওয়া হলো।
এদের ইনভিজিবল কাট বা কাটমানি নেওয়ার রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেল। এটি হলো ভারতের ইতিহাসের অন্যতম বড় ওয়েলথ ট্রান্সফার, যা দুর্নীতিগ্রস্তদের হাত থেকে দেশের মূল স্রোতে ফিরে আসছে। এই পুরো অপারেশনের প্রভাব গিয়ে পড়ল সরাসরি ভারতের রাজনীতিতে। যে বিরোধী সাংসদ এবং নেতারা এতদিন এই কার্টেলের ফান্ডের উপর ভরসা করে লাফালাফি করছিল, তারা হঠাৎ দেখলেন তাদের পায়ের তলার মাটি সরে গেছে। সরকার এই সিন্ডিকেটকে ধ্বংস করার পাশাপাশি তাদের সমস্ত পলিটিক্যাল ব্যাকারদের ফাইল খুলতে শুরু করেছে। গোয়েন্দা সংস্থা এবং ফিনান্সিয়াল ওয়াচডগদের কাছে পরিষ্কার রিপোর্ট চলে গেল যে কোন নেতা কোন ডিলারের কাছ থেকে কত টাকা ফান্ডিং পেয়েছে। যখন এই নেতারা বুঝতে পারলেন যে কার্টেল ধ্বংস হওয়ার সাথে সাথে তাদেরও এক্সপোজ হওয়া শুধু সময়ের অপেক্ষা, তখন তারা নিজেদের পিঠ বাঁচাতে শুরু করলেন। ইডি এবং সিবিআইয়ের হাত থেকে বাঁচতে এবং নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ার টিকিয়ে রাখতে তারা লাইন দিয়ে এনডিএকে সমর্থন জানাতে শুরু করলেন। এই কারণেই আপনারা দেখছেন গত কয়েক সপ্তাহে বিরোধী শিবিরে অনেক কট্টর নেতা হঠাৎ করেই সরকারের নীতির প্রশংসা করছেন এবং জোট বদলানোর ইঙ্গিত দিচ্ছেন। সরকার সুপার মেজরিটির দিকে এগিয়ে যাচ্ছে। এটি নিছক কোনো রাজনৈতিক খেলা নয়, এটি হলো ন্যাশনাল সিকিউরিটিকে সুরক্ষিত করার এক অভূতপূর্ব কৌশল। দশকের পর দশক ধরে উই প্রকার দল ভারতের অর্থনীতিকে ধ্বংস করছিল। আজ তাদের সমূলে উৎপাটন করা হচ্ছে। আজকের এই জিওপলিটিক্যাল এবং ইকোনমিক অ্যানালিসিস থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জাতীয় স্বার্থে নেওয়া একটিমাত্র সিদ্ধান্ত কিভাবে পুরো দেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ পরিবর্তন করে দিতে পারে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই ধরনের বাস্তবসম্মত এবং জিওপলিটিক্যাল ডেপথ অ্যানালিসিস পেতে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী একটি নতুন এবং এরকমই সিরিয়াস জিওপলিটিক্যাল আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।